ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়া ইত্যাদি নানান ধরনের সমস্যায় আজকাল মানুষ ভুগছেন। কিন্তু আমাদের এই প্রকৃতিতেই এমন কিছু ভেষজ রয়েছে যা এই পরিস্থিতিতে আপনাকে সম্পূর্ণ সাহায্য করতে পারে। সেই ভেষজ কিভাবে সেবন করবেন এবং নিজের কিডনিকে ভালো রাখতে কি ধরনের নিয়ম কানুন মেনে চলবেন। ইতোমধ্যে যাদের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে তারা কিভাবে নিজের খাদ্য তালিকা তৈরি করতে পারেন, বা আপনি একজন সুস্থ ব্যক্তি, আপনার কিডনি সম্পূর্ণ ভালো আছে, তাহলে আপনি কোন উপায়ে আপনার কিডনিকে সারা জীবন ভালো রাখতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আসলে কিডনি নিয়ে আমরা যতটা না চিন্তিত হই সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায় তার থেকে 100 গুণ বেশি কিডনি নিয়ে সচেতন হলেও অধিকাংশ ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। তাই যেহেতু আমাদের শরীরের এই বিশেষ অঙ্গটি কোনোভাবেই একদম বিকল হয়ে যাওয়ার আগ মুহূর্ত ছাড়া আমাদেরকে জানিয়ে দেয় না যে তার সমস্যা হচ্ছে, তার কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে, তাই শুরু থেকেই আমাদের উচিত কিডনি বিষয়ে সচেতন থাকা। আজকে বিশেষ 2টি ভেষজের নাম তো জানাবই, তার আগে আপনাদের বলি যে কি নিয়মগুলো পালন করলে আপনার কিডনি সবসময় ভালো থাকবে। এর মধ্যে প্রথমেই হচ্ছে আপনাকে সঠিক পরিমাণে পানি পান করতে হবে। আপনি ব্যথার ঔষধ খাবেন না। আপনি প্রয়োজন ছাড়া কালার দেওয়া যে কোনো খাবার, যেগুলো কৃত্রিম রং আমরা বলি, সেগুলো খাবেন না। প্রয়োজন বলতে আপনি খেতে বাধ্য এরকম পরিস্থিতি ছাড়া সেই ধরনের খাবার সবসময় অ্যাভয়েড করে চলবেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ। আপনি অধিক চিনিযুক্ত খাবার খাবেন না, অধিক লবণ, আমাদের টেস্টের বাইরেও আমরা লবণযুক্ত খাবার খাই, অর্থাৎ যেখানে লবণের প্রয়োজন সেখানে তো দেই, এছাড়াও আমরা লবণাক্ত খাবার অনেক ধরনের খেয়ে থাকি, বা কেউ কেউ কাঁচা লবণও খাওয়ার অভ্যাস রাখেন। এই ধরনের অভ্যাস সম্পূর্ণ পরিহার করতে হবে এবং যে ধরনের কোমল পানীয় বাজারে পাওয়া যায় সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার কিডনি অনেকটাই ভালো থাকবে, বা সেরকম কোনো দীর্ঘমেয়াদী রোগ যদি আপনার না থাকে তাহলে আপনি কিডনিকে ভালো রাখতে পারবেন। যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার রয়েছে তাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে রাখাও কিডনি ভালো রাখার একটা অন্যতম ধাপ। বুঝতেই পারছেন যে কিভাবে আপনার কিডনিকে আপনি ভালো রাখতে পারেন। এবার বলবো যে কোন 2টি ভেষজ আছে যা আপনার কিডনিকে ভালো রাখতে পারবে, বা এই ভেষজ দুটোর অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা অন্য কোনো রোগে যারা ভুগছেন তারা খেতে পারবেন কিনা, এই বিষয়টি এখন বলছি। দেখুন, গোক্ষুর কাঁটা নামে এক ধরনের ভেষজ রয়েছে যা অনেক মানুষের কাছেই অজানা এখন পর্যন্ত। এই ভেষজের বৈজ্ঞানিক নাম ট্রিবিউলাস টেরেস্ট্রিস। এই যে গোক্ষুর কাঁটা, এটা আপনি কোন অংশ ব্যবহার করবেন আপনার কিডনি সমস্যায়? এখানে আপনি গাছের বীজ ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। যারা এর ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, কি উপায়ে ব্যবহার করবেন সেটা পরবর্তীতে বলছি। তবে এই ভেষজটি আর কোনো ধরনের সাহায্য করে কিনা আপনার শরীরে সেটাও শুনুন। এটা কিডনি রোগকে যেমন নিয়ন্ত্রণে নিয়ে আসে, বলতে পারেন যে ক্রিয়েটিনিন লেভেলকে কমাতে গোক্ষুর কাঁটার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। এটা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং গোক্ষুর কাঁটা কিন্তু আমাদের পেশি শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি এটা আমাদের হার্ট বিটকে নিয়ন্ত্রণে রাখে, হার্ট এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এবং এই গোক্ষুর কাঁটা যারা সেবন করবেন তাদের কিন্তু যৌন ক্ষমতা এমনিতেই ভালো থাকবে। এটা নারী ও পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়াতে কাজ করে থাকে। গোক্ষুর কাঁটা যারা সেবন করবেন তাদের অ্যালার্জিক ইনফ্লামেশন
বন্ধ হয়ে যাবে। অনেকে আছেন যাদের অ্যালার্জি, চুলকানি, র্যাশ ইত্যাদি সমস্যা থাকে, তাদের এই সমস্যা থাকবে না। গোখুর কাটা সরাসরি আপনি এটা ত্বকের উপরেও ব্যবহার করতে পারেন যদি অ্যালার্জিক ইনফ্লামেশন বেশি হয়ে থাকে। গোখুর কাটা আপনার হজম ক্ষমতা ভালো রাখবে। কাজে বুঝতেই পারছেন যে এমন কোনো সমস্যা নেই আমাদের শরীরে যেখানে গোখুর কাটা সেবন করা যাবে না। তবে গর্ভাবস্থায় এর সেবন না করাটাই উচিত। যারা গর্ভাবস্থায় নেই, অর্থাৎ যে সকল নারীরা সন্তান জন্ম দেওয়ার এই প্রসেসের মধ্যে নেই, তারা ব্যতি রেখে সকলেই গোখুর কাটা সেবন করতে পারেন। গোখুর কাটা সেবনের জন্য আপনি কাঁচা গোখুর কাটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে, অর্থাৎ 10 থেকে 15 গ্রাম নিয়ে 1 লিটার পানিতে খুব ভালো করে জাল করে এটাকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত রেখে তারপরে ছেঁকে সকালবেলায় পান করতে পারেন। পান করার আগে অবশ্যই পানীয়টি ঠান্ডা হতে হবে। এছাড়া আপনি ড্রাই পাউডার নিতে পারেন, অর্থাৎ শুকনো গোখুর কাটা পাউডার ফরমেশনে নিয়ে সেটাকে আপনি প্রতিদিন 2 থেকে 2.5 গ্রাম পর্যন্ত খেতে পারেন, এবং যদি আপনার সমস্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 5 গ্রাম পর্যন্ত খেতে পারেন। এই গোখুর কাটা যারা সেবন করতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত সময় কখন? উপযুক্ত সময় এক্ষেত্রে আমি বলবো সকালবেলায়, কেননা গোখুর কাটা কিন্তু মূত্রবর্ধক হিসেবেও কাজ করে থাকে। তাই যাদের কিনা প্রস্টেট ইনলার্জ হয়ে গেছে, অর্থাৎ যাদের ব্লাডারে প্রস্রাব থেকে যায়, ফোটায় ফোটায় প্রস্রাব হয় বা প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না, এমন সমস্যা রয়েছে, বিশেষ করে পুরুষদের যাদের এই প্রস্টেট ইনলার্জের সমস্যা রয়েছে, তারাও গোখুর কাটার সেবনে খুব ভালো রেজাল্ট পাবেন। সেই জন্যই সকালবেলাটাই সেবন করা ভালো, কেননা যেহেতু এটা মূত্রবর্ধক হিসেবে কাজ করে, তাই রাত্রে যখন আপনি খাবেন তখন কিন্তু এটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে। এই জন্য এটা সকালেই সেবন করে নেবেন। এর পরবর্তী যে ভেষজের কথা বলবো সেটা হচ্ছে পুনর্নভা। পুনর্নভার বৈজ্ঞানিক নাম বোয়েরহাভিয়া ডিফুসা। এই বোয়েরহাভিয়া ডিফুসা এটা কি করে? কিডনি এবং লিভারের ডিটক্সিফাইং হিসেবে কাজ করে। শুধুমাত্র ডিটক্সিফাই করে বা এটা শরীর থেকে বর্জ্য বের করে দেয় তাই নয়, এটাও কিন্তু মূত্রবর্ধক হিসেবে কাজ করে থাকে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট রয়েছে এর মধ্যে। শুধু তাই নয়, পুনর্নভার আরও বেশ কিছু উপকারিতা রয়েছে যা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটা কেন আপনার শরীরের জন্য দরকারি। প্রথম কথাই হলো যে পুনর্নভা এটা অবশ্যই আমাদের কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, কিডনিকে ডিটক্সিফাই করে এবং পাশাপাশি লিভারকে ডিটক্সিফাই করে। এটা হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরকে রক্ত স্বল্পতার হাত থেকে বাঁচায়। অর্থাৎ পুনর্নভা সেবন করলে আপনার রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, যারা নিয়মিত পুনর্নভা সেবন করবেন তাদের ত্বকের বর্ণ উজ্জ্বল হবে, এটা একটা বাড়তি পাওয়া। এর পাশাপাশি পুনর্নভা সেবন করলে প্রদাহ বিরোধী যেহেতু এজেন্ট রয়েছে, তাই শরীরে কোনো ধরনের জ্বালা পোড়া বা ইনফ্লামেশনের সমস্যা থাকবে না। যেহেতু এটা আমাদের শরীরকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়, কাজেই ক্যান্সার সেল গঠন হওয়ার সম্ভাবনা থাকে না। এই পুনর্নভাও আপনি ব্যবহার করতে পারেন, এর কাণ্ড এবং পাতা দুই ব্যবহার করতে পারেন। পুনর্নভাও যদি আপনি কাঁচা অবস্থায় ব্যবহার করতে চান তাহলে কাঁচা পুনর্নভা 10 গ্রামের মতো নিয়ে এটাকে জাল করতে হবে 1 লিটার পানি দিয়ে এবং 3 ভাগ শুকিয়ে 1 ভাগ থাকতে নামিয়ে ছেঁকে সকালবেলায় পান করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে যারা কিডনিকে সম্পূর্ণ সুস্থ রাখতে চাচ্ছেন এবং আপনার কিডনি ক্রিয়েটিনিন লেভেল ধীরে ধীরে বাড়িয়ে চলেছে, সেই অবস্থায় আপনি গোখুর এবং পুনর্নভা উভয়ই 10 গ্রাম করে নিয়ে একত্রে এটাকে জাল করুন 1 লিটার পানি দিয়ে, আর তারপরে 3 ভাগ শুকিয়ে 1 ভাগ থাকতে নামিয়ে খান। আর যারা পাউডার ফরমেশনে খেতে চাচ্ছেন তারা দুটো পাউডার থেকেই 2 থেকে 2.5 গ্রাম পর্যন্ত নিতে পারেন সর্বোচ্চ। এইভাবে তারা খেতে পারেন। এবং পাউডার খাওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো নিয়ম হলো রাত্রিবেলায় পাউডার ভিজিয়ে রাখবেন একদম ফুটন্ত 1 গ্লাস পানিতে। কাচের গ্লাস, মাটির গ্লাস বা কাঁসার গ্লাস ব্যবহার করতে পারেন এবং সকালবেলায় এটা পান করুন, আর কোনো ধরনের জাল করে বা কিচ্ছু না করে। এবং এটাকে কিন্তু ছেঁকেও খেতে হবে না, যেহেতু আপনি পাউডার ফরমেশনে নিয়েছেন। এটা খুব সুন্দর একটা উপায় কিডনি ভালো রাখার। এবার আসুন যে কিভাবে আপনারা ডায়েট চার্ট করতে পারেন।
অসুস্থ যখন আপনার কিডনি সেই অবস্থায়, তখন কিন্তু আপনার পটাশিয়াম লেভেল নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি একটি কলা খেলে তার পটাশিয়াম লেভেল কতটুকু আছে, আপনি যদি বাদাম খান তাহলে তার পটাশিয়াম লেভেল কত আছে। অর্থাৎ পটাশিয়াম খুব বেশি মাত্রায় হওয়া যাবে না, ফসফরাস খুব বেশি থাকা যাবে না খাবারে। যেহেতু এই খনিজ উপাদান অধিকাংশ খাবারের মধ্যেই রয়েছে কম বেশি, তবে কোনো খাবারে বেশি কোনো খাবারে কম। বেশি যে মাত্রায় যেগুলোতে রয়েছে, যেমন ডাব, অধিক মাত্রায় পটাশিয়াম রয়েছে। তাই এই ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আবার যারা কিডনি রোগী আছেন তারা একেবারে প্রোটিন খাওয়া বন্ধই করে দেন, এটা করা যাবে না, তাহলে আমাদের পেশির ক্ষয় হতে থাকবে। তাই প্রোটিন এমন মাত্রায় খেতে হবে যে আপনার শরীর, অর্থাৎ আপনার ওজন, উচ্চতা সবকিছু বিচার করে আপনি প্রোটিন খাওয়ার সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আপনি যে নেফ্রোলজিস্টের সাহায্য নিচ্ছেন বা যার তত্ত্বাবধানে রয়েছেন তার কাছ থেকে জেনে আপনি এইটা নিশ্চিত করুন যে আপনি কতটুকু মাত্রায় প্রোটিন খাবেন, আপনার খাবারে কতটুকু পটাশিয়াম থাকবে, কি মাত্রায় ফসফরাস থাকবে। আর এই ক্ষেত্রে বলবো যে পানি খাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাদেরকে খুব সচেতন হতে হবে। যখন আপনার কিডনি প্রায় বিকল হয়ে গিয়েছে তখন আপনি সুস্থ স্বাভাবিক মানুষের মতো পানি খেতে পারবেন কিনা সেটাও কিন্তু আপনি যে নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে আছেন তার অনুমতি নিয়ে বা তার পরামর্শে আপনাকে সঠিক মাত্রার পানি পান করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কিডনি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।